এবার আমি এখন বাংলা ফর্মটি ডাউনলোড করছি। এই ফর্ম কি করে আপনারা ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। প্রথমেই বলে দিই, এই ফর্ম কিন্তু একটি 12 পাতার ফর্ম, তাই আপনাদেরকে ফিল আপ করতে হলে যথেষ্ট সময় নিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, এখানে পারিবারিক তথ্য সংগ্রহ হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তার নিচে লেখা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এবার ফর্মটা আপনারা নিজেরা বাড়িতে বসে কি করে ফিল আপ করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমে আছে বিভাগ বা ক্ষেত্র, তারপর ইনপুট, তারপর নির্দেশনা। প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। আপনাদের ফ্যামিলির যিনি হেড আছেন বা ফ্যামিলি হেড মানে সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি আছেন তার নামটা এই জায়গাটায় লিখতে হবে। পুরো নাম লিখুন, এই জায়গাটায় কিন্তু লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আধারে যে নামটা আছে সেটা দিতে হবে। তারপর আছে জন্ম তারিখ, এখানে দিন মাস বছর এই হিসেবে আপনার জন্ম তারিখটি লিখবেন। তারপর আছে পরিবারের প্রধানের লিঙ্গ মানে জেন্ডার। ঠিক আছে, যিনি যদি পুরুষ হন পুরুষ এখানে দাগ দেবেন, মহিলা হলে মহিলা এখানে দাগ দেবেন। পরিবারের প্রধানের HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার আছেন সেই সদস্য সংখ্যাটা এখানে পুট করতে হবে। আমি এখানে ধরুন 4 পুট করে দিচ্ছি। এবার হ্যাঁ, এখানে একটা আমাদের প্রশ্ন থাকতে পারে, ফর্ম তো বাংলায়, তাহলে আমরা বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো? দেখুন, যে কোনো ডিজিট ইংরেজিতে লিখলেই কিন্তু বেটার হয়, তাদেরও বুঝতে সুবিধা হয় যারা ফর্ম এন্ট্রি করবে। তারপর আমরা সম্পূর্ণ ঠিকানাটা এই ঘরের মধ্যে লিখবেন, সম্পূর্ণ ঠিকানা আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী। তারপর আছে যোগাযোগের নাম্বার, এখানে কি বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধারের সঙ্গে সংযুক্ত ফোন নাম্বার, মানে পরিবারের হেড যিনি আছেন তার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা ঘরে লিখবেন। তারপর আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তারপর এই ঘরটায় কিন্তু টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম লিখতে হবে। প্রথমে আছে সদস্য 1, এখানে তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, প্রধানের সাথে তার সম্পর্ক, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং আধার নাম্বার যেটা আছে সেটা এখানে লিখতে হবে। আর এই পাশে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ করতে হবে, কারণ এই ফর্মটা তো অন্নপূর্ণা যোজনার জন্য। আর এই ফর্ম দেখে মনে হচ্ছে 12 পাতার ফর্ম তো এখন এক পাতাই আমি শেষ করতে পারিনি। এই ফর্ম দেখে মনে হচ্ছে আপনার টোটাল ফ্যামিলির হিস্ট্রি কিন্তু তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তারপর একই রকম ভাবে দ্বিতীয় সদস্যের নামও কিন্তু এখানে লিখতে হবে। এখানেও কিন্তু হ্যাঁ না এরকম একটা মেনশন করা আছে। এরকম ভাবে মোটামুটি এখানে 5 জন ফ্যামিলি মেম্বারের ডিটেল আপনারা পুট করতে পারবেন, এইভাবে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কি আপনার ফ্যামিলির যিনি হেড আছেন তার নাম, তারপর তার মোটামুটি ডিটেল দিতে হবে। তারপর সেই ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা যারা আবেদন করছেন লক্ষ্মী ভান্ডারের সেই ডিটেলগুলো পেতে হবে। অর্থাৎ এই হিসাবে সরকার কিন্তু একটা অনুমান করে নিচ্ছে একটা পরিবারে কতজন মেম্বার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। ঠিক আছে, একটা ফ্যামিলিতে, এখানে একটা ফ্যামিলি বলতে এখানে টোটাল কিন্তু 5 জন সদস্য হিসাবেই ধরা হয়েছে। যদি আরো বেশি মেম্বার হয় তাহলে মনে হয় আপনাদেরকে আলাদা ফর্ম নিতে হবে। আর এরকম 12 পাতার যদি ফর্ম হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ খুবই মুশকিলে পড়বে। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে, যেটা অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে, এখানে মেনশন করে দেওয়াই আছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম দিতে হবে প্রথমে। যদি ব্যাংক হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে এখানে পুরো নামটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC কোডটা লিখবেন। তারপর সদস্য 1 সদস্য 2 করে মানে ওই ফ্যামিলি মেম্বারের যতজন মেম্বার আছে আর কি তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোডটা কিন্তু এখানে পুট করতে হবে। তারপর নিচে চলে আসছি এপিক কার্ড অনুযায়ী সেই ফ্যামিলিতে যতজন মেম্বার আছেন প্রত্যেকের এপিক কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এগুলোও কিন্তু এখানে মেনশন করে দিতে হবে প্রত্যেকের। এখানে টোটাল 6 জনের হিসাবে দেওয়া হবে। হেড অফ দ্য ফ্যামিলি তো একজন হয়েই যাচ্ছে, তার এখানে আলাদা করে দিতে হচ্ছে এবং তার সঙ্গে যতজন মেম্বার আছে, যদি 2 জন মেম্বার থাকে তাহলে 2 জনের ফিল আপ করবেন, যদি 5 জন থাকে 5 জনের ফিল আপ করবেন। টোটাল কিন্তু একটা ফর্মে 6 জনের ডিটেল দেওয়া যাবে। তারপর আছে বিভাগ মানে কাস্ট, আপনারা কি কাস্ট সেটা এখান থেকে ফিল আপ করতে হবে। যদি জেনারেল হয়ে থাকে অসংরক্ষিত এটা টিক মার্ক দেবেন, SC ST হলে এগুলো টিক মার্ক দিতে হবে। তারপর আছে রেশন কার্ডের টাইপ, কি টাইপের রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, প্রত্যেকেরই ডিজিটাল রেশন কার্ড আছে এই জন্য সবাইকে হ্যাঁ দিতে হবে, যদি না থাকে তাহলে না করবেন। কি টাইপের কার্ড আছে সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে, সেটাও এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কি টাইপের রেশন কার্ড আছে আর কি। সাধারণত কেন্দ্র সরকারের কার্ড হয় 3টে, AAY, SPHH, PHH। রাজ্য সরকারের হয় RKSY 1, RKSY 2। আর এক টাইপের কার্ড হয় যেখানে কোনো রকম মালপত্র দেয় না, শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসেবে রাখতে হয়, সেটা হচ্ছে ভর্তুকিহীন কার্ড। যদি সেটা থাকে সেই কার্ডটা টিক মার্ক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা এটা হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। ঠিক আছে, এটা যদি আপনি তোলেন রেশন তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। তারপর আছে সম্পদ, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি আপনার পাকা বাড়ি হয় হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। পারিবারিক জমির মালিকানা, এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নথি বা মিউটেশনের কপি এই জিনিসগুলো আপনার আছে কিনা, যদি থাকে ম্যাক্সিমাম লোকেরই আছে, না হলে তারা ঘরটা কোন জায়গায় করলো, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, টোটাল আমাদের কত জমি আছে, জমি হ্যাঁ ঠিক আছে, এই জমির পরিমাণটা কত সেটা পর্চা দেখে এখানে বসিয়ে দেবেন, শতকে হবে এটা। আপনার বাড়িতে কোনো মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, অবাণিজ্যিক মানে পার্সোনাল কার মানে সাদা বোর্ডের গাড়ি যেটাকে বলা হয় আর কি, এরকম কোনো 4 চাকার গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বারটা আপনাকে দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সহ। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের বীমা থাকে তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। আর যদি হ্যাঁ হয়
সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়াম সহ, মানে যদি অন্য টাইপের বিমা থাকে আর কি, যেমন ধরুন বেসরকারি বিমা যেগুলো হচ্ছে এইচডিএফসি হয়, এসবিআই হয়, স্টার হেলথ হয়, এই টাইপের যে বিমাগুলো আছে যদি সেগুলো থাকে সেগুলো দিতে হবে, প্রত্যেক সদস্য অনুযায়ী দিতে হবে কিন্তু, ঠিক আছে। আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবার এখানে বলতে পারেন স্বাস্থ্যসাথী তো আছে, যদি স্বাস্থ্যসাথী থাকে সেটাও একটা সরকারি বিমা, সেটাও দিতে পারেন। আর প্রিমিয়াম তো এখানে কিছু দিতে হয় না, এটা ওয়ান টাইম, আপনাকেও কিছু দিতে হয় না। যদি স্বাস্থ্যসাথী থাকে হ্যাঁ করে দেবেন। 4 নম্বর পেজেই গেল, এরপর চলে আসছি 5 নম্বর পেজে। এরপর আছে আয় আর পেশা, কোনো সদস্য আয়কর দেন কিনা, যদি দেয় হ্যাঁ করতে হবে, যদি না দেয় না করবেন। পরিবারের কোনো সদস্যদের প্যান কার্ড আছে কিনা। এবার যদি আপনি এখানে আয়কর দেন, এটা যদি নাও করে দেন, ঠিক আছে, না করলেও কিন্তু আপনার প্যান নাম্বার মারলে তারা কিন্তু তথ্য পেয়ে যাবে আপনি আয়কর দিচ্ছেন কিনা, এই হিসাবেও কিন্তু একটু মুশকিল। আর যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে প্যান নাম্বার দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম প্রথমে দিতে হবে, তারপর তার প্যান নাম্বার, তারপর ওই 6জন মেম্বার যে হচ্ছে তাদের নাম এবং তাদের প্যান নাম্বার পরপর দিতে হবে। তারপর আছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান যিনি আছেন আর কি তিনি কি কাজ করেন সেটা এখানে দিতে হবে। এরকম করে টোটাল 6জন মেম্বার যারা হচ্ছে প্রত্যেকে দিতে হবে। যদি পরিবারের প্রধান তিনি কি টাইপের কাজ করেন সেটা এখানে দিতে হবে, সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে কাজ করেন না পরিযায়ী শ্রমিক, যেটা হবে সেটা দেবেন। তিনি যদি কোনো কাজ না করেন তাহলে বেকার লিখে দিতে পারেন। সদস্য 1 তিনিও যদি কোনো কাজ না করেন তাহলেও বেকার লিখে দিতে পারেন বা অন্যান্য লিখতে পারেন। হয়তো দেখা গেল সেকেন্ড মেম্বার হিসেবে আপনি যাকে রেখেছেন তিনি হয়তো কোনো কাজ করেন, শ্রমিক হতে পারে বা বেসরকারি কাজ করেন, সেক্ষেত্রে যেটা করেন আর কি সে ঘরটায় টিক মার্ক দেবেন। এরকম করে যতজন মেম্বার আছে সবার ডিটেল এখানে দিতে হবে। তারপর আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেই ডিটেলটা এখানে দিতে হবে। তারপর একজন একজন করে আর কি, পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত এটা এখানে টিকমার্ক দিতে হবে। তারপর ফ্যামিলি মেম্বার 1 যিনি আছেন বা 2 যিনি আছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেগুলোও কিন্তু এখানে দিতে হবে। এবং যদি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটাও এখানে দিতে হবে, মানে তিনি যদি শিক্ষিত হন আর কি, কেউ ধরুন শিক্ষিত হলো এবং তিনি হয়তো এইচএস পাস, সেক্ষেত্রে সেখানে পাশে এইচএস এই কথাটাই লিখতে হবে। এরপর চলে আসছি 7 নম্বর পেজে। 7 নম্বর পেজই চলছে যেহেতু এত বড় ফর্ম আমাদেরও হয়তো দেখে ভিডিওটা বিরক্ত লাগতে পারে। তারপর এখানে বলা হয়েছে কোনো সদস্য কি সাংবিধানিক পদ বা মন্ত্রী সাংসদ এরকম আছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। আর যদি হ্যাঁ করেন তিনি বিধায়ক না মেম্বার কি টাইপের জিনিস সেটা লিখতে হবে। তারপর জিজ্ঞেস করছেন আপনার বাড়ির কেউ বা কোনো সদস্য সরকারি পেনশন পায় কিনা, হ্যাঁ অথবা না উত্তর দেবেন। যদি হ্যাঁ করেন তাহলে তার ডিটেল দিতে হবে। আপনার পরিবারের কেউ জিএসটি তে নিবন্ধিত আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত, টোটাল কত আয় সেটা অঙ্কে এখানে লিখতে হবে। অন্যান্য নথি, সিএএ যেতে যদি আবেদন করে থাকেন তার বর্তমান অবস্থা কি আছে, কেউ যদি ধরুন সিএএ তে আবেদন করেছে সেক্ষেত্রে তার অবস্থা কি আছে। এটা কিন্তু একটা ফ্যামিলি বেসড হচ্ছে, হ্যাঁ একটা ফ্যামিলিতে 6জন মেম্বার, হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে হচ্ছে 6জন মেম্বার, সেক্ষেত্রে যে কোনো একজন হয়তো আবেদন করেছে, সেক্ষেত্রে তার ডিটেলটাই শুধু দিতে হবে, সবার ডিটেল কিন্তু নয়। দেখা গেল যে মেম্বার 2 বা সদস্য নাম্বার 2 তিনি আবেদন করেছেন, তাহলে তার ডিটেল দিতে হবে, বাদ বাকিদের ডিটেল দিতে হবে না। যদি দেখা যায় সিএএ তে কেউই আবেদন করেননি তাহলে কারোরই ডিটেল দিতে হবে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই টাইপের ক্রেডিট কার্ডগুলো আছে কিনা, যদি থাকে সেগুলো দেবেন, যদি না থাকে কিছু দেওয়ার দরকার নেই। দেখা গেল আপনার হয়তো আছে, তাহলে সেই কার্ডের নাম্বার, আইডি সংখ্যা এবং কবে কার্ডটা ইস্যু করা হয়েছে সেই ডিটেলটা এখানে দিতে হবে। যদি না থাকে দিতে হবে না, এগুলো প্রত্যেক ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু করতে হবে। তারপর হচ্ছে আসল কথা, এসআইআর মানে 2026-এর নাম যদি বাদ পড়ে থাকে এবং মামলাটা যদি ট্রাইব্যুনালে আবেদন আপনি করে থাকেন, হয়তো আপনার নাম বাদ পড়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, বাদ পড়ে গেছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার যে 6জন মেম্বার আছে তাদের স্ট্যাটাস কি আছে। যদি আপনি এরকম না হয়ে থাকে, হয়তো আপনার নাম বাদ পড়েনি, আপনি প্রথম থেকেই ভ্যালিড আছেন, সেক্ষেত্রে প্রযোজ্য নয় করে দেবেন, আপনার নাম বাদ পড়েনি তাই আপনি এখানে আসছেন না। আর যদি দেখা যায় আপনার মামলাটি ট্রাইব্যুনালি বিচারাধীন আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি দেখা যায় আপনার নাম ডিলিট করে দিয়েছে তাহলে না করবেন, এরকম তো কেউ আবেদন করবেনও না, ঠিক আছে। এরকম হয়ে গেল। তারপর আসছে 9 নম্বর পাতা। এখানে বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার এখানে প্রত্যেক যে সদস্য আছে সেই সদস্যদের যদি কোনো সন্তান থেকে থাকে, সেই সন্তানরা কোন স্কুলে পড়ে, তার নাম, শিশুর নাম, তার শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সব কিছু ডিটেল কিন্তু এখানে দিতে হবে সেই ফ্যামিলি মেম্বারদের যদি কোনো শিশু থেকে থাকে। তারপর আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, ঠিক আছে। যদি শিশু সদস্য থেকে থাকে তাদের টিকাকরণ হয়েছে কি হয়নি এগুলোও দিতে হবে। ম্যাক্সিমাম বহু মানুষই এই ব্যাপারে সচেতন, তাই সবারই টিকাকরণ হয়ে থাকে, নিশ্চয়ই এটা টিকমার্ক দেবেন। এরপর চলে আসছি 11 নম্বর পাতা। এখানে দেখা যাচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন না করবেন। যদি পেয়ে থাকেন তাহলে কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, বর্তমানে তো পিএম কিষানের সুবিধা পাওয়া যায়, যদি কেউ পিএম কিষান পান তাহলে এখানে লিখে দেবেন প্রকল্পের নাম পিএম কিষান এবং পাচ্ছেন 1 নম্বর 2 নম্বর করে লেখা আছে, প্রকল্পের এখানে লেখার দরকার নেই, 1 নম্বরে লিখে দিলেন পিএম কিষান, শুধু পিএম কিষানটাই ডিবিটির মাধ্যমে আসে, বাদ বাকি তো কিছু আসে না। আর 2 3 4 5 ঘরগুলো ফাঁকা থাকবে। এরকম ভাবে 1 নম্বর 2 নম্বর সদস্য, ধরুন অন্য আরেকজন মেম্বার তিনি হয়তো পান না তাহলে নো করে দেবেন। 2 নম্বর সদস্য হয়তো পান, সেক্ষেত্রে হ্যাঁ করবেন, দিয়ে প্রকল্পের নাম এখানে লিখে দিলেন পিএম কিষান, ব্যাস এইটুকু লিখে দিলেন, এর বেশি কিন্তু কিছু লিখতে হবে না। আর তারপর একদম শেষকালে চলে আসছি এবং এখানে বলা হচ্ছে যে আপনি ঘোষণা করছেন যে আপনার সমস্ত কিছু বিশ্বাসমত তথ্য এখানে সিগনেচার হবে। এবার এই সিগনেচারটা হবে ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তারই নিশ্চয়ই হবে। আর এখানে দেখুন পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝাচ্ছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি ফ্যামিলি আলাদা হয়ে থাকে, এখানে একটা ব্যাপার বোঝার আছে, দেখা গেল আপনি
এবং আপনার স্ত্রী হয়তো আলাদা থাকেন, তাদের রান্নাঘর একটা, এবং আপনার ছেলে তার স্ত্রী তার ছেলে হয়তো আলাদা থাকে, ঠিক আছে? মানে আপনার নাতি, আপনার ছেলে, আপনার পুত্রবধূ হয়তো আলাদা থাকে, তাদের আলাদা মানে ঘরও আলাদা, রান্নাঘরও আলাদা। সেক্ষেত্রে তারা আলাদা ফর্ম ফিল আপ করবে, আপনারা আলাদা ফর্ম ফিল আপ করবেন, এইভাবেই কিন্তু করতে হবে। আর এখানটা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানটা নিশ্চয়ই আপনাকে কেটে ফেরত দেওয়া হবে, এই জায়গাটা ফিল আপ করার কিছু ব্যাপার নেই। আর এখানে শুধুমাত্র যদিও ফিল আপ করতে হয়, এখানে যিনি আবেদন করছেন আর কি, তিনি তার ডিটেলগুলো দেবেন এবং এই অপশনটা বা এই অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে। মোটামুটি এটাই হচ্ছে ফর্ম।